গোলাম মাওলা রনি, আপনিও আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? কারণ একটি ঘটনাই বাংলাদেশে, এই ঘটনা নতুন কোনো ঘটনা না। এই ঘটনা ঘটেই যাচ্ছে এবং একইভাবে ধর্ম অবমাননার নাম এবং এভাবেই সবকিছু কতটা আসলে যদি বলি যে আইয়ামে জাহিলিয়াতের কথা তো বললেন, আমরা কি এখন সেই দিকে চলে যাচ্ছি কিনা আস্তে আস্তে? ধন্যবাদ। আমি আসলে সিঙ্গেল বিষয়টা নিয়ে আর নতুন করে বলতে চাই না, বিকজ সাইফুল ভাই ইন ডিটেলস যেটা বলেছেন, আপনিও প্রশ্ন করেছেন, দর্শকরা দেখেছে। আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে সরকারের বয়স 1.5 মাস হলো। এই 1.5 মাসে সরকারের কাছ থেকে আমরা জনগণ এমন কোনো আশ্বাস পাইনি যাতে তাদের উপর আগামী 5 বছর নির্ভর করা যায়। সরকারের কাছ থেকে এমন কোনো, যাকে বলা হয় হুমকি বা থ্রেট, অপরাধীরা পায়নি যার বিনিময়ে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে যে এই সরকারের আমলে এই কাজগুলো চলবে না। বরং সব জায়গাতে একটা এতটা ঢিলা ঢালা, এতটা দায়িত্বহীন এবং একটার সঙ্গে আর একটা সম্পর্কহীন, যেটাকে বলা হয় ব্রেক অফ চেইন অফ কমান্ড, যেভাবে সরকার চলছে, যেভাবে পার্লামেন্ট চলছে, যেভাবে জুডিশিয়ারি চলছে এবং আমাদের জনজীবন যেভাবে চলছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমরা ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর মানব যে বিপর্যয়, মানবিক বিপর্যয়, যেটাকে বলা হয় হিউম্যান ট্রাফিক জ্যাম, এই হিউম্যান ট্রাফিক জ্যামে আমরা পড়তে যাচ্ছি। রাজনীতি খুব জটিল একটা বিষয়। আমাদের দেশের রাজনীতিটাকে সাধারণত তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে যে জ্ঞানী, সবচেয়ে সাহসী, সবচেয়ে যোগ্যতম মানুষগুলোকেই রাজনীতিতে আসতে হয়। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের দেশে রাজনীতির একটা বিরাট অংশ দীর্ঘদিন ধরে সমাজের সবচেয়ে অপদার্থ, লেখাপড়া করেনি, সব ক্লাসে ফেল করেছে, জীবনের যত রকম মন্দ কাজ আছে সেই মন্দ কাজে হাত পাকিয়েছে, এই লোকগুলো এসে রাজনীতির হঠাৎ হঠাৎ করে বড় বড় পদ পদবিতে বসে যায় বিভিন্ন সময়টাতে। এটা আমাদের রাজনীতিকে খুব খারাপ কাজ করছে। 2 নম্বর হলো যে একটা লড়াই সংগ্রাম বা একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে আরেকটি অবস্থা তৈরি হয়। এটা একেবারে প্রথম দিন থেকে আমরা দেখে আসছি। যারা মুক্তিযুদ্ধ করলো বা করলেন তারা কিন্তু বঙ্গবন্ধু সরকারে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। যারা এরশাদ বিরোধী আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, 91-এর সরকারে তাদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। এখনও এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে যারা একেবারে রাজনীতির পাদপীঠে ছিল, অভিজ্ঞতা সম্পন্ন, তাদের একজন সিঙ্গেল লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে ছিল না। আবার এখন দেখেন যে নতুন সরকার হয়েছে, এই নতুন সরকারের মধ্যে যারা সত্যিকার অর্থে 17 বছর 18 বছর ধরে জীবন যৌবন শেষ করে দিয়েছে বিএনপির জন্য, তাদের একটা লোক এখানে সম্মানজনক অবস্থানে নেই। সবাই অসম্মানজনক, অমর্যাদাকর। যারা দায়িত্ব পেয়েছেন তাদের চেহারা সুরত নষ্ট হয়ে গেছে, ফলে এই সরকার এগোতে পারবে না। একটা উদাহরণ দিই, এই যে এত আইন শৃঙ্খলার যে প্রবলেমটা হচ্ছে, দায়িত্ব তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলোর একটা, তিনটে যদি মন্ত্রণালয় ধরেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এলজিআরডি। এখন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি সেই সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করছেন, প্রধানমন্ত্রী স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। সব ব্যাপারে তার কথা বলতে হবে। তিনি যখন পার্লামেন্টে থাকেন, তার যে এত ব্যস্ততা, কোনো দিক থেকে মনে হচ্ছে না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তার কোনো চিন্তা ভাবনা করার দরকার আছে। অথচ এই মন্ত্রণালয়ে সবসময় 2জন 3জন করে গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন, যারা ফুল টাইম কাজ করার পরও এই মন্ত্রণালয়টা সামাল দিতে পারেন না। কাজেই এখন উনি জুলাই সনদ নিয়ে ওটা নিয়ে এত ব্যস্ত থাকেন যে ওনার মন মেধার 1%ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছে না। ফলে কি হচ্ছে, আইন শৃঙ্খলা যা হবার তাই হয়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, দেখুন আমাদের দুর্ভাগ্য যে আমলাতন্ত্রে যারা গত 17 বছর ধরে দেশ চালাচ্ছিলেন, তারা খুব ভালো করে জানেন, অভিজ্ঞতা তাদের আছে। কিন্তু শেখ হাসিনার পতনের পরে তাদের 50% লোককে আউট করে দেওয়া হলো, অ্যাটলিস্ট আমি আন্দাজে বললাম, আর বাকি 50% লোক তারা ইনঅ্যাক্টিভ হয়ে রইল। আর 17 বছর 15 বছর যারা বিভিন্ন জায়গাতে বঞ্চিত ছিল এবং যারা, যাকে বলা হয় অবসর জীবনযাপন করছিল, তাদেরকে এনে বড় বড় পদ পদবিতে বসানো হলো। ঘটনাটা হলো এরকম যে আপনি একটা ইঞ্জিন, নতুন একটা ইঞ্জিন বসিয়ে দিলেন এমন একটা গাড়িতে, যে গাড়ি
16 বছর 17 বছর যাবৎ বসে আছে, চাকা ঠাকা সব কিছু এখন অকেজো হয়ে আছে, ব্রেক শেক কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে প্রশাসন যন্ত্রের উপরে বড় বড় পদ পদবিতে এমন লোকদেরকে বসিয়ে দেওয়া হলো ওই জমানাতে, যাদের 17 বছরের কোনো কাজকর্ম ছিল না, তারা বসে বসে মৃত্যুর চিন্তা করতেছিলেন। সেই মানুষদেরকে এটা বসাই দিল, ফলে পুরো ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন। আবার এখন যে সরকারে আসছে, এই সরকারের দ্বারা একেবারে টার্নিং পয়েন্ট হেড হিসেবে আছেন জনাব তারেক রহমান সাহেব। তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। তিনি যত কথাই বলেন না কেন, এই দেশে 17 বছরে আসলে কি হয়েছে, এই যে জেনজি থেকে কি পরিবর্তন হয়েছে, তিনি এটা জানেন না, তিনি আদৌ জানেন না। দ্বিতীয়ত হলো, তার সঙ্গে সঙ্গে যারা একেবারে প্রধান সিপাহ সালার হিসাবে তার সাথে সাথে আছেন, মন্ত্রী পরিষদে, তার কিচেন ক্যাবিনেটে অন্যান্য যারা আছেন, তারা কেউ ভারত ফেরত, কেউ লন্ডন ফেরত, কেউ সিঙ্গাপুর ফেরত, কেউ বিরাট অংশ দেশের বাইরে ছিলেন। সত্যিকার অর্থে প্রশাসনের সঙ্গে, রাজনীতির সঙ্গে, অর্থনীতির সঙ্গে জড়িত সফল যে মানুষ, এরকম একটা লোক ওনার পাশে নেই। ফলে কি হবে, যা হবার তাই হচ্ছে। এখানে দেখেন অদ্ভুতভাবে এই যে ফুয়েলের যে সমস্যা, ছোট্ট দুটো জায়গা থেকে শুরু হলো। প্রথম সমস্যাটা শুরু হলো, একজন সরকারি কর্মকর্তা হঠাৎ করে বলে বসলেন যে আমাদের দেশে মাত্র 15 দিনের যাকে বলে ফুয়েল রিজার্ভ আছে, অথচ আমাদের দেশে সবসময় যখন জেনারেল সময় থাকে তখনও ফুয়েল 15 দিনেরই থাকে, 15 দিনের বেশি ফুয়েল থাকে না। আর গ্রীষ্মকালে শেষ উপলক্ষে ডিজেলের যেটা বাফার যে স্টক, সেটা 1 মাসের জন্য স্টক করা হয়। তো এর বাইরে শেখ হাসিনা 8,000 কোটি টাকা খরচ করে একটা রিজার্ভার বানিয়েছিলেন, এটা হলো 1 মাসের জন্য ডিজেল সঞ্চয় করার জন্য, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূস চালু করেননি। এই গেল আপনি ফার্স্ট তো মানে সমস্যা। সার্বিকভাবে বলে যাচ্ছেন, তাতে খুব মুশকিল হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষদের, যে তাহলে রাজনীতির এপিঠে কোনটা আছে আর ওপিঠে আসলে কোনটা আছে। দুপিঠি ব্যর্থতা আছে। সামনে এখন যে অবস্থার মধ্যে আছে, আপনি ভালো কোনো কিছু দেখতে পাচ্ছেন। আমরা যদি কেউ বলি যে এই সরকারকে একটা সময় দেওয়া হোক, যা কিছু, মর্নিং শোজ দ্যাট ডে। আপনি পিঠি ব্যর্থতা দেখতে পাচ্ছেন, সাইফুল হক আপনিও কি দুই পিঠে ব্যর্থতা দেখতে পাচ্ছেন কিনা? কিন্তু এই নবনির্বাচিত সরকারও তো আসলে দায়িত্ব নিয়েছে এমন একটি সময়ে, তখনও আসলে কতটা মানে সেটা ভিত্তিটা মজবুত ছিল, নাকি অর্থনীতি বলি রাজনীতি সবটাই খুব বেশি ভালনারেবল ছিল, এরকম কিনা? একটা বলে ধন্যবাদ। একটা হচ্ছে যে আমি ওই আগের অংশের কথাটা শেষ করি। আমি ইতিমধ্যে সরকার আসার পর থেকে যে কথাটা বলছি, যে সরকারকে যদি আগের ধরুন আগের উত্তরাধিকার থেকে কিছুটা বেরিয়ে আসতে হয়, অপরাধীদেরকে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখে যদি অপরাধীদের বিচার করা হয়, সরকার শুরুতেই বড় দাগের ভুল করবে। অপরাধীদেরকে অপরাধী, দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, দখলদার, বদমাশ, এভাবে অপরাধীদেরকে চিহ্নিত করা দরকার। সরকারি দলের ছত্রছায়ায় থাকা অপরাধী হোক, সরকারি দলের সাথে যুক্ত হোক, অথবা বাইরের কেউ হোক না কেন, এই পরীক্ষায় সরকার পাশ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সরকারের জন্য বড় একটা রাজনৈতিক পরীক্ষার প্রশ্ন। সেটা গতকাল কুষ্টিয়া যেটা হয়েছে, মাজারে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পীর সাহেবকে হত্যা করা থেকে শুরু করে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, এই জায়গাটা নীতিগতভাবে সরকার গ্রহণ করতে পারবে কিনা, এটার উপরে তাদের সাফল্য কিন্তু অনেকখানি তারপরে নির্ভর করছে। কারণ আবর্জনা যদি পরিষ্কার করতে হয়, আগে নিজের ঘর থেকে পরিষ্কার করতে হবে। আমি এই প্রসঙ্গে এনসিপি যে তারা যেটা দিয়েছে গণমাধ্যমে আর কি, তাদের পক্ষ থেকে, সেখানে তারা বলেছে, মানে নবনির্বাচিত সরকারের কথা উল্লেখ করে বলেছে, তারা একদিকে মব কালচার শেষ করার ঘোষণা দেয়, অন্যদিকে মব কালচার পরিভাষাটিকে ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করে। সরকারকে আসলে সেই চেষ্টা করছে না। আমি এখনই ভিন্ন মতকে দমনের চেষ্টা করছে, এটা এনসিপির মন্তব্য। না, ঠিক আছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য। আমি এখনই এরকম কঠিন শব্দ আজকেও ব্যবহার করতে চাই না। আগামী 2 মাস 3 মাস পরে ব্যবহার করতে হবে কিনা এখন আমি খুব নিশ্চিত না। আমি আশা করি এত কঠিন শব্দ হয়তো সরকারের জন্য এখনই হয়তো ব্যবহার করার দরকার নাও হতে পারে, কিন্তু এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো 2 মাস 3 মাস পরে হয়তো এইসব শব্দগুলো হয়তো বা ব্যবহার করতে হবে। সরকার এখনো রাজনৈতিক প্রতিপক্ষের উপরে আমি মনে করি যথেষ্ট সহনশীলতা তারা এখনো রাখছেন, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিরোধী দল কি আচরণ করবে, এটা আমার পুরনো কথা। এটা অনেক সময় সরকারের আচরণ দ্বারা এটা কিন্তু নির্ধারণ করে দেয়। সরকার কিভাবে বিহেভ করছে, তার আচরণটা কি, তার অ্যাটিটিউড কি, সে অপোজিশনের সঙ্গে তার সম্পর্কের ধরনটা কি, এটা ইনডিরেক্টলি সরকার কিন্তু অনেকখানি নির্ধারণ করে দেয়।
তো এই জায়গাটা সরকারের উপরে এটা নির্ভর করবে। আমি যেটা বলতে চাই, আমাদের কিছুটা গোলাম মাওলা রনি ভাইয়ের আলোচনার সূত্র ধরে সরকার অনেকগুলো ক্ষেত্রে মানে পুরনো জমানার ছেঁড়া জুতো পায়ে দিয়ে তারা হাঁটছেন কিনা। তো এখন আপনি নতুন পথে যাবেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি নতুন কাজ করবেন কিন্তু পুরনো গন্তব্যে আপনি হাঁটছেন। পুরনো পথে হেঁটে আপনি তো নতুন লক্ষ্যে, নতুন টার্গেটে, আপনার মঞ্জিলে মকসুদ যেটা আপনি সেখানে তো পৌঁছানো যাবে না। এবং ইদানিং একেবারে গণভোটের অধ্যাদেশ, যেটা গণভোট বাতিল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিএনপিরও লক্ষ লক্ষ ভোটার, যারা দলে কর্মী সংগঠক, তারা সাফার করেছেন, জেল জুলুম গুম হয়েছেন অনেকগুলো। এটা বিরাট একটা সংবেদনশীলতা জন্ম হয়েছে। এবং সরকার যে বিলগুলো তারা এবার বাতিল করলেন বা অটোমেটিক বাতিল হয়ে গেল, এগুলোর ব্যাপারে সাফিসিয়েন্টলি সরকার পার্লামেন্টের ভেতরও ব্যাখ্যা করতে পারেননি। ইভেন সরকারি দল বা বাইরের যে মানুষ, এমনকি রাজনৈতিক সমাজ, তাদের কাছে সরকারের ব্যাখ্যাটা কিন্তু পরিষ্কার হয়নি। বরঞ্চ এই ব্যাখ্যাটাই পরোক্ষভাবে এটা আসছে, তাহলে সরকার কি আসলে পুরনো জমানার দিকেই যাচ্ছে? সরকার তাদের জন্য যেটা নিরাপদ হবে, যেটা তাদেরকে স্যুট করবে, তারা কি এরকম জায়গায় তারা কি করতে যাচ্ছে? তাহলে আগেকার অবস্থান, কমিটমেন্ট, এই জায়গা থেকে সরকার কি সরে আসছে? এই প্রশ্নটা খুব বড় আকারে নাগরিক সমাজের জনগণের মধ্যে আছে। ও যে বললেন অপর পিঠে কি, এই জায়গাটা আমি মনে করি অনেকগুলো প্রশ্ন সরকার আবার তারা উত্থাপন করবে। হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে। সরকার যেগুলো উত্থাপন করেনি সেগুলো ধরেন উচ্চ আদালত থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নে সরকার কি উত্থাপন করছে, এটা হয়তো দেখার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। কিন্তু লক্ষণগুলো অনেকগুলো ক্ষেত্রে খুব ভালো বার্তা যাচ্ছে না। গোলাম মাওলা রনি, আপনার কাছে ফিরবো এবং যে প্রশ্নগুলো আসলে উঠেছে এর উত্তর আমরা কি পেতে পারি আসলে, আপনার কি মনে হয়? ফার্স্ট থিং হলো যে শেখ হাসিনার জামানাটাকে চিন্তা করেন। শেখ হাসিনার জামানার মেইন প্রবলেম ছিল পলিটিক্যাল প্রবলেম। রাজনীতির বিশ্বাসযোগ্যতা ছিল না, তাকে কেউ বিশ্বাস করছিল না বাংলাদেশে। এবং তিনি তার নিজের দলের মধ্যেও সমর্থন হারিয়েছিলেন। তাকে সবাই ভয় পেত, কেউ বিশ্বাস করতো না, কেউ ভালোবাসতো না। সবাই তার সামনে গিয়ে জিহুজুর করতো আর পিছনে গিয়ে বলতো অন্য কথা। আর এর বাইরে তার যত প্রতিদ্বন্দ্বী ছিল, সহযোগী ছিল, প্রত্যেকটা মানুষকে তিনি ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছিলেন। তার যারা হাসানুল হকিনু সাহেব বলেন, অন্যান্য যারা রাশেদ খান মেনন বলেন, পলিটিক্যাল যারা অ্যালাইড ছিলেন, অ্যাসোসিয়েট ছিলেন, সবাইকে তিনি ফ্রাস্ট্রেশনে ফেলে দিয়েছিলেন। কিন্তু অর্থনীতি ভালো ছিল, কর্মসংস্থান ভালো ছিল। আচ্ছা, তো সেই পলিটিক্যাল যে অ্যানার্কি, এটাকে তিনি মোকাবেলা করতে পারেননি এবং তাকে নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে। আচ্ছা, এখন তার সাথে তুলনা করে যদি বর্তমান জমানাতে ধরেন, তাহলে যেহেতু নতুন সরকারের জন্য তার মূল অপোনেন্ট যারা আওয়ামী লীগ, দে আর আউট অফ মার্কেট। এখন তারা দেশেও নাই, দেশের মধ্যে নাই। এখন আওয়ামী লীগের জায়গাটা পরিপূর্ণ শূন্য আছে। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যা হলো তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতকে এখনো পর্যন্ত বিএনপি মনে করে না যে তারা সত্যিকার অর্থে একটা ইফেক্টিভ শক্তিশালী রাজনৈতিক দল যেটা তাদেরকে বিপদে ফেলতে পারে। আর এনসিপিকে তো তারা কোনো দলই মনে করে না, তারা মনে করে এটা একটা শিশু পার্টি। আচ্ছা, 3 নম্বর হলো তারা নিজেদেরকে মনে করছে যে এখন তাদের যে জনসমর্থন, আমরা আগে বলতাম 35%, এটা এখন হয়তো 60%-এ চলে গেছে, এরকম তাদের মনে করছে। তো সেই অর্থে তাদের পলিটিক্যাল প্রবলেম, তারা মনে করছে দেয়ার ইজ নো পলিটিক্যাল প্রবলেম উইদিন দ্য পার্টি আর আউটসাইড দ্য পার্টি। এটা বিএনপির বক্তব্য। এখানে রাখেন। দ্বিতীয় পার্ট চিন্তা করেন, সেটা হলো যে একটি পুরুষ, একটি নারী, একটি সমাজ, একটি রাষ্ট্র, সে অস্থির হয়ে যায় শুধুমাত্র টাকার অভাবে। এই যে ডোনাল্ড ট্রাম্প যে ধরে নিয়ে আসলো মাদুরোকে টাকার জন্য, তার তেল দরকার। ইরান আক্রমণ করলো, তার টাকা নাই, টাকার জন্য সে মূলত ইরান আক্রমণ করতে গেছে। তো এইভাবে একটা রাষ্ট্র, বড় একটা রাষ্ট্র, তারা শুধুমাত্র যুদ্ধকে অনিবার্য করে তোলে শুধুমাত্র টাকার জন্য। আমাদের এই বর্তমান বাংলায় এই মুহূর্তে সবচেয়ে নির্মম সত্য হলো আমাদের কোনো টাকা নেই, ঋণের ভারে আমরা জর্জরিত। সরকার মাত্র 1.5 মাসে 45 দিনে 51,000 কোটি টাকা তারা ব্যাংক থেকে লোন নিয়েছে এবং বাকি এর মধ্যে
প্রাইভেট ব্যাংকগুলো তাকে লোন দিতে পারেনি, সেন্ট্রাল ব্যাংক তাকে লোন দিয়েছে। এখন সেন্ট্রাল ব্যাংকে টাকা ছাপিয়ে লোন দিয়েছে নাকি তাদের রিপো থেকে লোন দিয়েছে? রিপো মানে প্রাইভেট ব্যাংকগুলো যে টাকা জমা রাখে সেখান থেকে লোন, উই ডোন্ট নো। এরপরে সরকার বলছে আমাদের হবে না, আমাদের আরও 10,000 কোটি টাকা লাগবে। এই জন্য আলাদা বন্ড ছাপিয়ে তারা এই 10,000 কোটি টাকা এই সামনে দিতে হচ্ছে। এর বাইরে এই মৌসুমে শুধুমাত্র জ্বালানি সেক্টরে 55,000 কোটি টাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জমা দিচ্ছে, মানে বলছে আমাদের এই টাকাটা লাগবে। আমি শুধু এখানে বললাম, এর বাইরে যে 120 বিলিয়ন ডলারের যে ফরেন লোন আছে, সেই লোনের যে পেমেন্ট এপ্রিল থেকে শুরু হয়েছে এবং পরবর্তী পেমেন্ট কবে হবে? IMF এর সাথে আমাদের যে বৈঠক হচ্ছিল, $2 বিলিয়ন এই জ্বালানি খাতের জন্য যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক নিয়ে তো আমরা কোনো কথা শুনতেছি না যে IMF এর বৈঠক খবর কি। অর্থ মন্ত্রণালয়ের কোনো একটা দল ওয়াশিংটনে গিয়ে IMF এর সাথে বৈঠক করেছে, এরকম কোনো খবর পত্রপত্রিকা আসেনি। পত্রপত্রিকায় খবর কি আসছে? মাননীয় প্রধানমন্ত্রী তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে নাটক দেখতে যাচ্ছেন এবং নাটকে বাচ্চাদের সঙ্গে ছবি তুলছেন, এটা হয়ে যাচ্ছে। মানে এই যে দেখুন, যখন প্রচণ্ড রকম একটা সমস্যা থাকে, সেই সমস্যার মধ্যে সেই সমস্যাগুলো বাদ দিয়ে আমরা যখন সাধারণ জীবনের ছোট ছোট বিষয়গুলো, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো সামনে পোর্ট্রেট হিসেবে নিয়ে আসি, ইট মিনস ইউ আর এ ডেঞ্জার। আমরা সেই ডেঞ্জারটা এখন পর্যন্ত অনুধাবন করতে পারছি না। তো যেটা বলছিলাম যে এই সরকারের প্রথম, শেষ, আদি, অন্ত, 1 নম্বর সমস্যা হলো অর্থনৈতিক সংকট। এখন পর্যন্ত এই অর্থনৈতিক সংকট নিয়ে সরকার খোলামেলা কোনো কথা বলেননি। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা জাতির সঙ্গে আলোচনা করেননি। এটা নিয়ে বিরোধী দল থেকে অন্যান্য যারা এক্সপার্টিস রয়েছে, জনগণকে শান্ত রাখার জন্য যে মোটিভেশনাল কথাগুলো আগামীতে আসতে পারে, সেই কথাগুলো তারা এখন পর্যন্ত শুরুই করেননি। ফলে এটা যখন সামনে আসবে, জাস্ট লাইক এ ডিজাস্টার, তারা একটা ঢোক গিলার সময় পাবেন না। তাহলে সামনে আসলে সেই ডিজাস্টার আমরা তখন দেখতে পাবো, মানে ওই পিঠে এখন কি ধরনের আশঙ্কা রয়েছে সেটা দেখতে পাচ্ছি না। এখনো দেখতে পাচ্ছি, কিন্তু যারা ক্ষমতা আছে তারা দেখতে পাচ্ছে না। আমরা যারা জনগণ, দেখতে, আপনি বলছেন আপনি দেখতে পাচ্ছেন, আমরা জনগণ সবাই দেখতে পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকরা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আপনি কি পাচ্ছেন না? সেটাও আসলে দেখার মধ্যেও তো আসলে অনেক ব্যাপার থাকে, সেটা কতটা অনুধাবন আমরা করতে পারছি, জটিল ব্যাপার। এখন আপনার অনুভূতি, যদি আপনি মনে করেন আগে আপনি 10,000 টাকা বেতন পেতেন, সেটা নিয়ে বাজারে যাচ্ছেন, সব জিনিসপত্র কিনছেন, বুয়ার বেতন দিয়ে, ইফ ইউ আর হ্যাপি, ইটস কোয়াইট ওকে। কিন্তু আমি তো সেটা দেখছি না। আমি তো সব জায়গায় শুধুমাত্র যেখানে দেখছি, সব জায়গায় শুধু কষ্ট আর কষ্ট দেখছি।